কয়েকটা এফএলটি থেকে আমাদের দেখতে হবে হচ্ছে গিয়ে এফএলটি, তারপর হচ্ছে কমনস অফ তারপরে হচ্ছে থ্রি waves of FLT. And difference arguments. 5 নম্বর আমাদেরকে যেটা দেখতে হবে যে criticizing laws limit universal scope. Universal scope. Various types of FLT. Liberal, cultural, black, ব্যাপারটা হচ্ছে FLT's future. আমাদের পার্ট এর জন্য সম্ভবত তোমার 1 তো দেখলেই for part A. Various types তো important and they'll give you ওইটাতে তো লাগবে যেটা লাস্ট ক্লাস আমরা বলেছিলাম। আর হচ্ছে ইকুয়ালিটি এন্ড ডিফারেন্স আর্গুমেন্ট, এটাও তোমাকে মানে রিফ্লেক্ট করতে হবে। তারপর কমন থিমস এন্ড অবজেক্টিভস, এই চারটা করলেও হয়ে যাবে। এই চারটা যদি আমরা আমাদের ভালো অবজেক্টিভস, কমন থিমস, তারপরে হচ্ছে ইকুয়ালিটি, ডিফারেন্স, আর্গুমেন্ট, তারপর হচ্ছে টাইপস অফ এফএলটি, এগুলা এইটা আমাদের স্লাইড বেশি ফোকাস করব। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই 5 ধরনের এফএলটি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখা। হয়ে গেল আমাদের প্রথম যে জিনিস এফএলটি। এখন আমরা লাস্ট ক্লাসে যে পয়েন্টস গুলো দেখে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের পার্ট এতে ভালো করার, এই স্লাইডটা অবশ্য এইটা নাই, আমি গ্রুপে আপলোড করে দিব, যে এখানে আমাদেরকে কয়েকটা মেনশন করতে হবে। যেমন পার্ট এর জন্য এই কয়েকটা আর্টিকেল আমাদেরকে মেনশন করতে হবে, এই কয়েকটা, এটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, পার্ট এ যখন তুমি ডিসকাস মানে কোশ্চেনটা যখন আমরা অ্যানসার করব তখন আমাদেরকে এই আর্টিকেল গুলো আমরা রেফার করব আর কি, যে এই আর্টিকেলে ধরো যে তোমার নাজবেম উনি কি বলেছে, বা বার্নেট
হ্যাঁ, তারপরে ডেভিস, হ্যাঁ, হান্টার, ওনাদের আর্টিকেলের পার্সপেক্টিভটা আমরা তুলে ধরবো আর কি আমাদের অ্যান্সারে। অ্যাটলিস্ট এই 4-5টা আর্টিকেল আমরা মেনশন করবো আর কি। স্যাম্পল অ্যান্সার দেওয়া থাকবে, তারপরেও তোমার এই আর্টিকেল গুলো থেকে অ্যাবস্ট্রাক্ট অথবা আর্টিকেলের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অ্যাটলিস্ট এগুলো তোমাকে জানা থাকতে হবে আর কি। হ্যাঁ, হার্ড কপি করা আছে, হ্যাঁ এটা একটু চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, সফট কপিও দিয়ে দিব আর কি, সমস্যা নেই, শুধু এটা আমি নতুন অ্যাড করছি আর কি, যেটা যেটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারের নামটা আমরা বলতেছি হচ্ছে এফএলটি। এফএলটি মানে হচ্ছে ফেমিনিস্ট লিগ্যাল থিওরি। ফেমিনিস্ট লিগ্যাল থিওরিকে অনেকে বলে ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স অথবা বলা হয় হচ্ছে ফেমিনিজম। অবজেক্টিভসটা কি, ফেমিনিজমের অবজেক্টিভটা কি? তাহলে ফেমিনিস্ট লিগ্যাল থিওরির যে অবজেক্টিভ, এখানে আমরা তাদের 3টা অবজেক্টিভ আমরা আইডেন্টিফাই করতে পারি, যে তারা 3টা জিনিস তারা যেটা চায় বা তাদের অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে feminist legal theories take an interdisciplinary approach showing how law operate in creating an unfairly gendered world arranged to women's disadvantage. Yes, তাদের অবজেক্টিভটা হচ্ছে যে তারা যেটা নিয়ে রিসার্চ করে, যেটা দেখাতে চায় সেটা হচ্ছে যে কিভাবে ল অপারেট করে এই যে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটা যে মেল ডমিনেট করে হচ্ছে ফিমেলকে, হ্যাঁ, এই জিনিসটা আনফেয়ারলি জেন্ডার্ড ওয়ার্ল্ড অ্যারেঞ্জ টু ওমেন্স ডিসঅ্যাডভান্টেজ। তারপরে ল যে এবং তারা যেটা করে যে এটা প্রথমে আইডেন্টিফাই করতে চায় যে হাউ ল অপারেটস ইন ক্রিয়েটিং। প্রথমে তো ল ক্রিয়েট করে দিচ্ছে একটা সিচুয়েশন যেখানে মেল ক্যান ডমিনেট ফিমেল। তারপরে হচ্ছে যে হাউ ল অপারেটস ইন রিফ্লেক্টিং অ্যান আনফেয়ারলি জেন্ডার্ড ওয়ার্ল্ড অ্যারেঞ্জ টু ওমেন্স ডিসঅ্যাডভান্টেজ, এবং এটাকে আবার সাস্টেইনও করাচ্ছে কিন্তু ল। তার মানে এমন ভাবে ল মেক করা হয়েছে যে লটা তোমার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিচ্ছে ফর মেল ডমিনেশন। তারপর ল গুলো যখন মডিফাই হয় তখন মেলদের পার্সপেক্টিভটা ল এর মধ্যে রিফ্লেক্টেড হয়, এবং 3 নাম্বার এই ল দিয়ে তারা তাদের ডমিনেশনটা কন্টিনিউ করতেছে হচ্ছে মেল। তাহলে এইটা দেখাতে চায় আর কি ফেমিনিস্টরা, এটা হচ্ছে তাদের ফার্স্ট অবজেক্টিভ, যে হাউ ল ইজ ইউজড টু ক্রিয়েট দ্য আনফেয়ারলি জেন্ডার্ড ওয়ার্ল্ড। আসলে তো ওয়ার্ল্ডটা হচ্ছে ওয়ার্ল্ডে তো জেন্ডার ডিসক্রিমিনেশন আছেই, এবং এটা তো ফেয়ার না, এটা তো আনফেয়ার। তাহলে এই আনফেয়ার সিচুয়েশনটা আসলে কে ক্রিয়েট করে দিল? ফেমিনিস্টরা বলতে চায় এটা ক্রিয়েট করে দিয়েছে হচ্ছে ল অ্যান্ড পলিটিক্স। এর এমনিতে এরা উপরে চেয়ারে গিয়ে বসে নাই, তাদেরকে তো বসানো লাগছে। আর ল এর মধ্যে কার রিফ্লেকশনটা থাকে, মানে কার আইডিয়াটা ল এর মধ্যে আসে, ট্রান্সমিট হয়, ফেমিনিস্টরা বলে হচ্ছে মেলদেরটা রিফ্লেক্টিভ হয়, ফিমেলদেরটা হয় না। এবং এরা লটাকে ইউজ করে হচ্ছে তাদের ডমিনেশনটাকে কন্টিনিউ করার জন্য। এটা হচ্ছে তাদের ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে যে তোমার সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মেইন এরিয়াস অফ FLT ইজ দেয়ারফর ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ মডার্ন ল। যে মডার্ন ল গুলা কিরকম এটা নিয়ে তারা অ্যানালাইজ করে, এবং এই ল গুলা কি আসলে জেন্ডার নিউট্রাল নাকি না এটা জেন্ডার বায়াসড। কারণ তুমি যদি উইদাউট এভিডেন্স তো তুমি বলতে পারবে না যে তোমার ল হচ্ছে জেন্ডার বায়াস। আর থার্ডলি যেটা হচ্ছে যে FLT is often seen as containing strong normative, reconstructive and transformative। মানে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে কিভাবে এই সোসাইটিটাকে ট্রান্সফর্ম করা যাবে, রিকনস্ট্রাক্ট করা যাবে, এটা তারা আমাদেরকে সাজেস্ট করে। ঠিক আছে, যে যদি এরকম করা যায় যে কিভাবে মেল এবং ফিমেল ইকুয়াল হবে, অথবা কিভাবে ফিমেলরা ডমিনেট করতে পারবে হচ্ছে মেলদেরকে। তো যদি আমরা ওই যে কিভাবে ফিমেলরা ডমিনেট করবে মেলদেরকে, মানে পুরো রিভার্স সিচুয়েশন, এটা তো অনেকে বলে যে এটা হচ্ছে ইউটোপিয়া। এটা কোনোভাবেই তুমি মানে এটা কিভাবে তুমি করবা, বড়জোর এতটুকু অ্যাচিভ করা যাবে। কারণ এখন আছে হচ্ছে মেল এবং ফিমেল,
তো তুমি এই সোসাইটিটাকে মানে তোমার চেঞ্জ করে তুমি কোনটাতে নিয়ে যেতে হয়তো পারবা, এরকম একটা সোসাইটি যেখানে মেল ফিমেল ইকুয়াল থাকবে। তার মানে ইউরোপে এখন এটা হয়ে গেছে অলমোস্ট, আমেরিকাতে অলরেডি এটা হয়ে গেছে। এখানে কোনো রকমের জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক কম। আর কিন্তু এই যে এটা যেটা, এটাকে অনেকে বলে হচ্ছে এটা হচ্ছে ইমাজিনারি। কিন্তু যারা রেডিক্যাল ফেমিনিস্ট তারা বলে যে এটা ইমাজিনারি না, এটাও অ্যাচিভেবল, যে আমরা এমন একটা সমাজ করতে পারি যেখানে কারা টপকায় উপরে উঠে যাবে, ফিমেলটা উঠে যাবে। কোনটা? এটা তো অবশ্যই পসিবল। এটা তো পসিবিলিটির দিকে দেখো যে পৃথিবীর এখন অনেক দেশের হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট, তারপরে হচ্ছে পার্লামেন্টেরিয়ানস অনেকেই কিন্তু ফিমেল, ঠিক না? অনেক দেশই আছে পৃথিবীতে। তারপরে হচ্ছে হেড অফ আর্মি যদি ফিমেল হয়ে যায়, তারপর মানে এখন প্রশ্ন তুমি যদি ফিমেলদের ডোমিনেশন ইনশোর করতে চাও, কয়টা জায়গায় তাদের হবে? 3টা সার্কেলে যদি বসে যায় ফিমেল, তার মানে হচ্ছে যে তুমি একটা দেশের জুডিশিয়ারির মধ্যে ফিমেল ইন্ট্রোডিউস তুমি যদি করে ফেলো, একটা দেশের লেজিসলেটিভের মধ্যে যদি হয়ে যায় তাহলে ল গুলা তোমার ফিমেল পার্সপেক্টিভ থেকে হবে। আর একটা দেশের এক্সিকিউটিভে যদি ফিমেল থাকে তাহলেই তো তোমার 3টা জায়গায় তোমার চলে আসলো। আর তোমাকে যেটা করতে হবে, ক্রুশিয়াল কিছু প্রফেশন আছে, যেমন লয়ারদের মধ্যে ফিমেল, কারণ ল ছাড়া তো তুমি ফিমেল লয়ার ছাড়া তো তুমি ফিমেল পার্সপেক্টিভে ল তৈরি করতে পারবে না। লয়ার প্লাস ড্রাফটসম্যান যারা হবে, ড্রাফট পার্সন বলতে হবে, ম্যান বললে তো সেই ম্যানই হলো, ম্যান ওমেন হয়ে যাচ্ছে। ড্রাফটসম্যান যারা থাকবে, কারণ তুমি লাখখানেক তুমি পাইলা হচ্ছে গিয়ে কি জানি বলে ডক্টরস, তাহলে তো তোমার ফেমিনিস্ট অবজেক্টিভ অ্যাচিভ হবে না। তুমি ইঞ্জিনিয়ার্স পাইলা, অ্যাচিভ হবে না। তোমাকে এইসব জায়গায় যদি ফেমিনিস্টরা ঢুকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আর্ম ফোর্স বা ল এনফোর্সিং এজেন্সি, এই কয়েকটা জায়গায় যখন ফিমেল ডমিনেশন চলে আসবে, তখন অটোমেটিক্যালি ওই রেডিক্যাল ফেমিনিস্টদের যে অবজেক্টিভ আছে তখন এটা অ্যাচিভ হয়ে যাবে। কারণ পার্লামেন্টে গেলেও ফিমেলদের গলা বেশি শোনা যাবে, জুডিশিয়ারিতেও ফিমেলরা জাজমেন্ট দিবে ফ্রম ফিমেল পার্সপেক্টিভ, এর মধ্যে তারা থাকতেছে, পলিটিক্যাল এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, আর লয়ার, ড্রাফটসম্যান, এবং এটা তখন হয়তো এটা অ্যাচিভ করা যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা অবজেক্টিভসটা আমরা দেখলাম, এটা আমরা গ্রুপে আপলোড করে দিব, অসুবিধা নাই। আচ্ছা, তার মানে হচ্ছে এখানের মধ্যে যে ফেমিনিস্টরা শুধুমাত্র যে তোমার অনলি অ্যানালাইজ করবে তা না, হ্যাঁ, তারা যেটা করতে চায় যে তারা সোসাইটিটাকে ডিকনস্ট্রাক্ট করতে চায় এখানে, এবং তারা চাচ্ছে যে ওভারঅল হিউম্যান বিং এর লাইফকে ইমপ্রুভ করা, পার্টিকুলারলি ফিমেলদের লাইফকে ইমপ্রুভ করা, যে ওমেনদের লাইফটা কিভাবে বেটার করা যায়। ক্লিয়ার জিনিসটা? ঠিক না? ফেমিনিস্টরা আসলে ইউনিক আইডিয়া নিয়ে শুরু করে নাই, ফেমিনিস্টরা বিভিন্ন জায়গা থেকে ধার করে আইডিয়া নিয়েছে। ফেমিনিস্টরা আইডিয়াটা ধারণা করেছে প্রথমে হচ্ছে লিবারেলদের থেকে। একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, একটা লিগ্যাল আইডিওলজি আছে, নাম হচ্ছে লিবারেলিজম। লিবারেলিস্টরা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম লিবার্টি কিভাবে এনশিওর করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে লিবারেলিজম। তো লিবারেলদের কথা হচ্ছে যে মানুষ মানে জন্মগ্রহণ করে হচ্ছে গিয়ে ফ্রি হিসেবে, সুতরাং মানুষের জীবনের অবজেক্টিভ হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিডম এনশিওর করা। তার মানে সরকার থেকে শুরু করে কেউ তোমার ফ্রিডমের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। তাহলে ম্যাক্সিমাইজেশন অফ ফ্রিডম, এটা হচ্ছে লিবারেলদের কথা। তাহলে তারা চায় হচ্ছে সমাজের মধ্যে ইকুয়ালিটি। তো ওই যে লিবারেলরা যেটা চায় ইকুয়ালিটি, মানে সাদা কালো ইকুয়াল হবে, তারপরে হচ্ছে রিচ পোর ইকুয়াল হবে, তারপরে গভর্নমেন্ট পজিশন যারা হোল্ড করতেছে যারা করতেছে না তারা ইকুয়াল হবে, অর্ডিনারি সিটিজেন প্লাস তোমার গভর্নমেন্ট অফিসিয়ালস। এরা যে ইকুয়ালিটির কথা বলে ওই জিনিসটাই তো বলতেছে ফেমিনিস্টরা, যে ম্যান এন্ড ওমেন ইকুয়াল। তারা খালি ওই ইকুয়ালিটির কনসেপ্টটাই আনছে, বাট কিসের মধ্যে? ফেমিনিজমের মধ্যে। তাহলে ফেমিনিস্ট তাদের আইডিয়াটা নিয়েছে হচ্ছে ফ্রম লিবারেল।
from liberalism. এটা তার আইডিয়া ঠিক জিনিসটা তারা নিজেদেরকে কনসিডার করে যে আমরা ওয়ার্কিং ক্লাস আর মেলরা হচ্ছে রুলিং ক্লাস, এটা বলতে পারি। তারপরে এই যে তোমার রেস নিয়ে যে ডিসক্রিমিনেশন করা যাবে না, রেশিয়াল যে থিওরি গুলো আছে ওইখান থেকেও তারা আইডিয়া নিয়েছে, কারণ তারা দেখে যে পৃথিবীর বিভিন্ন দেশে রেস নিয়ে ডিসক্রিমিনেশন হয় বা হয়তো, তো ওই জিনিসটা থেকেও তারা কিন্তু আইডিয়া নিয়েছে। তার মানে তাদের ফেমিনিজমটা হচ্ছে তিনটা আইডিওলজির কম্বিনেশন, লিবারালিজম, সোশ্যালিজম এবং রেশিয়াল থিওরি যেগুলা বা রেস থিওরি বা রেশিয়াল থিওরির কম্বিনেশন বা কালমিনেশন। তাহলে ফেমিনিজম ইজ নট এ ইউনিক আইডিয়া, হাইব্রিড। ঠিক না জিনিসটা? ইউনিক বলা যাবে না ফেমিনিস্টটা। এখন আমরা যদি ফেমিনিস্টের মধ্যে ইউনিক না দেখাইতে পারি, এখন কোন থিওরিটা আসলে তোমার ইউনিক পৃথিবীর? সব থিওরির মধ্যে কিন্তু ভেজাল আছে। শুধু ফেমিনিজমকে যদি বলা হয় যে ফেমিনিজম ইজ নট ইউনিক, তাহলে তুমি দেখো যে মানে মার্কসের আইডিয়া কি ইউনিক? মার্কস তো আনছে, আবার লেনিন কি ইউনিক? লেনিন তো আনছে মার্কস থেকে। সব থিওরি কিন্তু অন্য একটা থিওরির উপরে নির্ভরশীল ছিল। ফ্রিডম, ফ্রিডমের কথার যেটা মানুষ স্বাধীন থাকবে, অত্যাচার করা যাবে না, এটা ধর্মগ্রন্থেই বলা আছে, ইসলামেই বলা আছে, বাইবেলেও বলা আছে। তাহলে এটা ইউনিক কিভাবে হইলো? কৃতদাস রাখা যাবে না বা কৃতদাসদেরকে সমানভাবে ট্রিট করতে হবে, এই জিনিসগুলো তো ধর্মেই বলা আছে, তো ইউনিক কিভাবে হলো? ওইভাবে দেখতে গেলে কোনো থিওরি ইউনিক না। তো ওইটা এখন এটার মধ্যে ভেজালটা দেখাচ্ছে কি, সোর্সটা বা আইডিয়াসটা বলতেছে মিক্সড আপ আইডিয়াস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডিওলজি। তারপরে আমরা তো অলরেডি দেখে আসছি যে ডিসক্রিমিনেশন হচ্ছে ওমেনদের বিভিন্ন ভাবে, এটা আমাদের লাস্ট ক্লাসে দেখা হয়েছে, দেখে আজকের এটা আর রিপিট করলাম না, যে ওমেনদেরকে। এবং ফেমিনিস্ট স্কুলস, ফেমিনিস্টরা বিভিন্ন স্কুলে বিভক্ত। এখানে ফেমিনিস্টদের মধ্যে 5টা স্কুল আছে, যদিও একজন ফেমিনিস্ট বলে যে ফেমিনিজম একটাই, ক্যাথরিন ম্যাকিনন, উনি বলতেছে ফেমিনিজমের মধ্যে কোনো স্কুল নাই, সব ফেমিনিস্টরা মিলে একটা গ্রুপ, সেটার নাম হচ্ছে রেডিক্যাল ফেমিনিস্ট। তাহলে উনি অন্যান্য ফেমিনিজম স্কুলের কথা ধরতেই চায় না, যে তারা ফেমিনিস্ট না, তারা হচ্ছে গিয়ে তোমার এই মানে আমরা বলতে পারি যে দে আর নট রিয়েল ফেমিনিস্ট। রিয়েল ফেমিনিস্ট হচ্ছে যারা রেডিক্যাল ফেমিনিস্ট। তাহলে উনি লিবারেল, কালচারাল, হ্যাঁ, ব্ল্যাক অথবা পোস্ট মডার্ন, এদেরকে উনি ফেমিনিস্ট হিসেবে কনসিডার করতে চায় না। যদি আমরা এমন একটা সোসাইটি করতে না পারলাম যেখানে ফিমেলরা সবকিছু ডমিনেট করবে, তাহলে ফেমিনিজম করে লাভটা কি? ঠিক না? যদি আমরা রিভলিউশন করি, তাহলে রিভলিউশনটা এমন ভাবে করতে হবে যেন তোমার ফিমেলরা উপরে যেতে পারে, ঠিক না জিনিসটা? তাহলে আদারওয়াইজ এটা হবে না এখানের মধ্যে, যে শুধু ইকুয়াল গেলে তো হচ্ছে না। তুমি যদি ইকুয়াল যাও, আর ইকুয়াল পর্যন্ত যদি থেমে যায় তারা এতটুকু পর্যন্ত, এখন তো অনেক নিচে আছে ইন ভেরিয়াস সোসাইটিস। যদি ফিমেলরা নিচে থাকতো ইন দ্য সোসাইটি, এটা যদি তাদের মানে মেরিট নাই দেখে থাকতো, তাদের কোয়ালিফিকেশন নাই দেখে থাকতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু তাদের কথা হচ্ছে যে আমাদের সবকিছু থাকার পরেও এই তাদের কনস্পিরেসির জন্য আমরা নিচে পড়ে আসি। তারা ধরেই নেয় যে ফিমেলদের কিছু স্পেসিফিক কাজ আছে, সে যত বড়ই জাস্টিস হোক একটা ফিমেল, সে যদি তোমার এই কি জানি তোমার ইয়ে না বানাতে পারে, 2-3 ধরনের বরফি না বানাতে পারে, বা হচ্ছে গিয়ে তোমার এই কি জানি কুরবানির সময় যদি সে হ্যাঁ কাবাব না বানাতে পারে, তাহলে তো ফিমেল হিসেবে হলো না। এখানে 2-3 জাতের পুডিংই বানাইতে পারতেছে না, তাহলে কিভাবে উনি একজন ইফতারের শরবত? হ্যাঁ, তার মানে এটা তো মানে এটা তো হচ্ছে কি তোমার মানে একদম অর্গানাইজড ভাবে তাদেরকে ডমিনেট করা হয়েছে। রেডিক্যাল ফেমিনিস্ট বলে এখন যদি আমরা ফাইট করতে করতে ইকুয়ালিটি এনশিওর করি, আমাদেরকে যে কয়েক হাজার বছর যাবত অপারেশন করলো, ওটা তো হবে না এখানে। তাহলে করতে হবে কি, যে উপরে চলে যেতে হবে।
সোসাইটি গভর্ন বাই হচ্ছে ফিমেল। তার ওই সেম ভাবে একটা ছেলে যদি আর্ন না করে ওকেও তো অপারেশন করা হয়। হ্যাঁ, কিন্তু একটা ছেলে যদি আর্ন না করে তাহলে তাহলে কি অপারেশন করা হয়? হ্যাঁ, না একটা ছেলে যদি আর্ন না করে তাহলে বলা হয় যে বেকার, দেশের সমস্যা, আনএমপ্লয়মেন্ট। দোষটা অনেকটুকু সরকারের ঘাড়েও দিয়ে দিতে পারে। যে ফ্যামিলিতে আছে তারা তো তাকে হ্যাঁ অপারেশন করে। হ্যাঁ, যে কয়টা ধরো যে বিয়ের সময় ধরো মেয়ের ছেলের হাঁটা দেখে বা ঠিক না, এটা যে তুমি একটু হেঁটে আসো বা একটু আগে তো আরো বেশি হইতো এইগুলা, হাতের নখ দেখতেছে, চুল দেখতেছে, চুল কি আলগা কিনা না কিনা, তোমার চুল না, আমি বলতেছি হচ্ছে যে মানে এই জিনিসগুলা কি তোমার আসলে ইয়ে কিনা, মানে এটা তো কখনো এরকম করা হয় না। এখন দেশে এরকম হয়েছে যে তোমার মানে বিয়ের আগে দুইজনকে দেখবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি এই যে এই জিনিসগুলোতে একসাথে আসে নাই, তার মানে 1790 সালের আগে, হ্যাঁ 1790 সালের আগে এটা মানুষের মাথায় ছিল না যে ফিমেলরা যে কিচেনের বাইরে গিয়ে কিছু করতে পারে, চাইল্ড বার্থ বা চাইল্ড আপব্রিঙ্গিং ছাড়া যে কিছু করতে পারে, এটা চিন্তাই মানুষের ছিল না। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা, যেটা মানুষের মাথায় ছিল না, যে ওই ওমেনদের রোলটা ওটার মধ্যেই সীমাবদ্ধ। এখন তো স্যার ফেমিনিজমটাকে সবাই মিস ইন্টারপ্রেট করে, অনেক মেয়েরা বলে যে ছেলে আর মেয়ে একসাথে সিগারেট খাবে, ছেলেরা বাইরে সিগারেট খাবে, মেয়েরাও খেতে পারবে না। তাহলে তারা ফেমিনিজম পড়ে নাই দেখে বলতেছে, কারণ ফেমিনিস্টদের অবজেক্টিভ তো এটা না। ফেমিনিস্টরা তো আসলে অবজেক্টিভ হচ্ছে যে এই জিনিসগুলা করা, এটা তাদের অবজেক্টিভ, যে তারা এটা আইডেন্টিফাই করে যে ল কিভাবে ক্রিয়েট করলো এই ডোমিনেশনটা, তারপরে ল তারা কিভাবে ম্যানরা তাদের ভিউটাকে ঢুকাই দিল ইন দ্য ল, অল লজ আর মেড ফ্রম ম্যানস পার্সপেক্টিভ, এবং কিভাবে ল এর মাধ্যমেই ম্যানরা তাদের ডোমিনেশনটাকে চলমান রাখতেছে, সাস্টেইন করতেছে, এবং কিভাবে সোসাইটিটাকে আমরা এমন ভাবে রিকনস্ট্রাক্ট করতে পারি যেন ওমেনদের লাইফগুলা বেটার হয়। তারা তো কখনোই বলতেছে না যে আমি রাত্রে 2টা পর্যন্ত, হ্যাঁ আমি মানে ইয়ে করব, কি জানি বলে, মানে ঘোরাঘুরি করব এবং স্মোক করব, ড্রিঙ্কস করব, এটা তো বলতেছে না ফেমিনিস্টরা। ফেমিনিস্টরা তো একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে যেতে চাচ্ছে, ঠিক না? তাহলে আমি যদি ওইগুলাকে বলি ওই রাইটস ওইগুলা করা, যেটা ড্রিঙ্কস করা অথবা সামথিং, এটা মেলের জন্য যেরকম হার্মফুল, আবার ফিমেলের জন্য কি হবে সিমিলার হার্মফুল। তবে 18 বছরের বেশি হলে তার নিজের লাইফের উপর নিজের ডিসিশন মেকের পাওয়ার থাকা উচিত, এটা মেলও হোক বা ফিমেল হোক। হ্যাঁ, কিন্তু আমাদের মানে সারা ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে আর কি, মানে ইসলাম যেরকম ধরে নিছে 15 বছর হয়ে গেলে অ্যাডাল্ট, আর মানে পৃথিবীর বিভিন্ন দেশে আইনে ধরে নিয়েছে 18 বছর হলে অ্যাডাল্ট। এটা হচ্ছে ইস্যুটা। এই জন্য অনেকে দেখা গেছে যে তোমার মানে অনেক স্টুডেন্টরা মানে যারা যায়, অনেক মেয়েরা গিয়ে ইংল্যান্ডে গিয়ে যে তোমার ফ্রিডমটা পায়, যে জিনিসটা যে রাত্রে তুমি 3টার সময় লাইব্রেরি থেকে আসো, তোমার তেমন কোনো সমস্যা নেই ইউরোপের কান্ট্রিতে বা আমেরিকা, বাংলাদেশে এটা চিন্তা করা তো যায় না এখানে। তার মানে কি আমাদের দেশটা এখনো ফেমিনিজমের বেসিক অবজেক্টিভস গুলো অ্যাচিভ করতে এখন ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এখন ফেমিনিজমের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমি কোন ফেমিনিস্টের কথাটা আমি বলতেছি, কারণ 4টার 4টা অ্যান্সার হবে একই সিচুয়েশনে, ঠিক না? এবং সবচেয়ে আধুনিকটা হচ্ছে পোস্ট মডার্ন, কিন্তু এদের কথাগুলো আবার আলাদা। আর ক্যাথরিন ম্যাকিনন তো বলতেছে যে ফেমিনিজম একটাই, সেটা হচ্ছে রেডিক্যাল, অন্যগুলোর কোনো অপশনই নেই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এই যে 4টার মধ্যে কোনোটা সিমিলারিটি আছে কিনা, মানে 4জন বসলে কি আমাদের বাংলাদেশের টকশোর মতো হবে কিনা, নাকি না অ্যাটলিস্ট কিছু ইস্যুতে তারা সবাই এক কথা বলতেছে। মানে এই 4টার মধ্যে একটা কমন থিম আছে, সেই কমন থিমটা হলো যে অ্যানালাইজ দ্য কন্ট্রিবিউশন অফ ল ইন কনস্ট্রাক্টিং, মেইনটেইনিং, রিইনফোর্সিং এন্ড পারপিচুয়েটিং পেট্রিয়ার্কি, and it looks at ways in which this patriarchy can be undermined and ultimately eliminated. সহজ না জিনিসটা, যে কিভাবে এই পুরুষতান্ত্রিক সমাজ তৈরি হলো, এটা কিভাবে তৈরি হয়েছে, এটা কিভাবে এখনো
আছে, এটা আমরা দেখব এবং এটাকে আমাদেরকে আন্ডারমাইন করতে হবে, এটাকে বিলুপ্ত করতে হবে। কোনটাকে? পেট্রিয়ার্কিকে, যে পুরুষরা সব সিদ্ধান্ত নিতে পারবে না, পরিবারেও পারবে না, সোসাইটিতেও পারবে না, স্টেট। আমার ডিসিশনটা মেক করা উচিত হচ্ছে কাদের? কম্বাইন্ড। এটা হচ্ছে তাদের কমন থিম। তার মানে টু এলিমিনেট পেট্রিয়ার্কি, মানে মিসিং পাওয়ার থাকতে হবে। এই হাতটা যে ধরা আছে এটা কিন্তু হচ্ছে গিয়ে লয়ের হাত অথবা পলিটিক্স এর হাত। কারণ ল এবং পলিটিক্সই কি করে দিচ্ছে? তাকে উপরে তুলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এর মধ্যে তাহলে আমরা কমন বা সেন্ট্রাল থিমসটা যেটা দেখলাম ওটা হলো, আমরা যদি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব 5টা পয়েন্ট এখানের মধ্যে পাওয়া যাবে। আমি গ্রুপে দিয়ে দিব, একটু চেঞ্জ করছি তো এই জন্য, কারণ আমি তো পরে দেখলাম যে না আমাদের এক্সাম ওরিলে ভালো হয় আর কি, যেটা আমাদের পার্ট এ তে অ্যানসার করব, এই জন্য আমি এই অ্যাসপেক্টে এটাকে ওটা লাগবে ওটাকে করছি আর কি। আচ্ছা, তাহলে এখন how law defines what is male, female, I mean forcing the position of norms, তো অসুবিধা নেই। Analyze how differences between man and woman should or should not be reflected in legal rules, institution and structures. এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে মানে একটা কেস ছিল বোরহিল এন্ড ইয়াং নামের একটা কেস, হ্যাঁ, বোরহিল এন্ড ইয়াং। আবার আরেকটা কেসের নাম ছিল হচ্ছে তো এরকম তোমার অনেকগুলা কেস ছিল। এখন যেটা হলো যে আমরা সাইকিয়াট্রিক ইনজুরি, এটা তো একটা রিকগনাইজড এখন বর্তমানে, কিন্তু এক সময় এটা রিকগনাইজড ইনজুরি ছিল না। এখন প্রশ্ন হচ্ছে সাইকিয়াট্রিক ইনজুরি বলতে কি বোঝায়? যেমন এটা মেডিকেল এভিডেন্স লাগবে, ডক্টরস রিপোর্ট লাগবে। ডক্টররা বলতেছে কেউ যদি সাফার করে হচ্ছে ফ্রম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি, এটা সাইকিয়াট্রিক ইনজুরি। কেউ যদি সাফার করে হচ্ছে অর্গানিক ডিপ্রেশন, এটা সাইকিয়াট্রিক ইনজুরি। প্যাথোলজিক্যাল গ্রিফ, এটা সাইকিয়াট্রিক ইনজুরি। কিন্তু তোমার ট্রমা ইনডিউসড মিসক্যারেজ, মানে তুমি এমন একটা জিনিস দেখে ভয় পাইছো যে তোমার ডিপ্রেশন হয় নাই, পিটিএসডি হয় নাই, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয় নাই, প্যাথোলজিক্যাল গ্রিফ হয় নাই, বাট ওই ঘটনাটা দেখে প্রেগন্যান্ট ওমেন্টের হয়ে গেছে হচ্ছে মিসক্যারেজ, এটা কি সাইকিয়াট্রিক ইনজুরির মধ্যে পড়বে কিনা? কিন্তু এই মিসক্যারেজটাই বাচ্চাটা যে ডেস্ট্রয় হয়েছে এটা তো শকের জন্য। তাহলে তুমি মেল পার্সপেক্টিভ থেকে দেখো তাহলে এটা তুমি বলবা না, কিন্তু ফিমেল দেখলে একটা বাচ্চা তার স্টিল বার্থ হলো, মানে মৃত জন্মগ্রহণ করলো বাচ্চাটা, এটা তো একটা সাইকিয়াট্রিক ইনজুরি হওয়া উচিত। এটা পরবর্তীতে ল অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার মানে ল এর মধ্যে তো ঢুকাতে হবে যে তোমার অ্যানালাইজ, তোমার ডিফারেন্সেস বিটুইন ওমেন এন্ড ম্যান শুড এন্ড শুড নট বি রিফ্লেক্টেড ইন লিগ্যাল রুলস। এই জিনিসটা মানে ট্রমা ইনডিউসড মিসক্যারেজ, এটা যদি তুমি ল এর মধ্যে না ঢুকাও, এটাকে যদি তুমি সাইকিয়াট্রিক ইনজুরি হিসেবে স্বীকৃতি দাও, তাহলে কারা ইনজাস্টিস সাফার করবে? ওমেনরা সাফার করবে, কারণ তার মিসক্যারেজ হবে আর এটি দিবে ফিজিক্যাল ইনজুরি, সাইকিয়াট্রিক ইনজুরি। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তার মানে এটা তো ইনক্লুড করতে হবে, মেনদের কোনটা ইনক্লুড করতে হবে, ফিমেলদের কোনটা ইনক্লুড করতে হবে, এই জিনিসটা হবে ল এর। যারা স্যার ল হচ্ছে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা ভাবে হ্যাঁ, মানে যেটা হবে যে লটা তৈরি করতে হবে হচ্ছে যে লগুলো হচ্ছে মেল পার্সপেক্টিভের ল, সেগুলোর মধ্যে ফিমেল পার্সপেক্টিভটা ইনক্লুড করতে হবে। মানে মেলরা ধরে নিতে পারবে না এখানে যে আমরা যেটা ভাববো সেটাই আইন হয়ে যাবে, ঠিক না? মানে এখানে অন্যরা যদি থাকে তাদেরটাও বিবেচনায় আনতে হবে। Place and lived experience of women at the central of their scholarship. তারপরে স্ট্রেস আইডিয়ালস
অফ ওমেন সেলফ ডিটারমিনেশন অ্যান্ড ফ্রিডম, যে তোমার ওমেনদের ফ্রিডমটা এনশিওর করতে হবে, আর ব্রিং চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেটিভ অফ দ্য সোসাইটি। এটা হচ্ছে কমন থিমস এর মধ্যে পড়ে। তাহলে আমরা কমন থিমস আমরা এক লাইনেও মনে রাখতে পারি, অথবা আমরা দেখলাম হচ্ছে যে আমরা 5টা পয়েন্টেও কমন থিমসটা দিতে পারি। সবচেয়ে বড় কথা যেটা, যে তারা যেটা চায় সেটা হলো যে এই হোয়াট মিনস টু বি হিউম্যান, মানে হিউম্যানের ডেফিনেশনটা কি, এটাও মেলদের দেওয়া। এমনকি দেখবা যে তোমার মানে মানে বিভিন্ন তোমার মানে রিলিজিয়নের ভিতরে তোমার যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে গিয়ে মানে অনেক ধরনের ডিসক্রিমিনেশন, এটা আমরা পরে দেখবো আর কি, যে অনেকগুলো আবার রিলিজিয়াস জিনিসগুলো আবার একটু ডিসপিউটেড আর কি জিনিসগুলা। তাহলে হোয়াট ইজ মিন, তোমার মিন টু বি হিউম্যান বলতে আসলে কি বোঝায়, এটাও তারা কোয়েশ্চেন করে এখানে। আমরা যদি ওমেনদেরকে হিউম্যান হিসেবে কনসিডার করতাম, ওমেনদেরকে হিউম্যান হিসেবে কনসিডার করা হইতো, তাহলে ল এর মধ্যে তাদের কেন তোমার পার্টিসিপেশন থাকবে না, বা তাদের পার্সপেক্টিভটা কেন ইনক্লুড হবে না? তার মানে তাদেরকে হিউম্যান হিসেবেই কনসিডার করা হয়নি, এই জন্য তাদের পার্সপেক্টিভটা ল এর মধ্যে ঢুকে নাই। তুমি যদি দেখো যে একটা হিউম্যান বিং সাইকিয়াট্রিক ইনজুরি মানে শক সাফার করার পরে মিসক্যারেজ হয়েছে, তাহলে তুমি যদি তাকে হিউম্যান বিং হিসেবেই ধরে নাও, তাহলে তারটা কেন রিকভার করবে না? তুমি কেন তোমাকে কম্পেয়ার করতেছো এজ এ মেল, যেটা তো ফিজিক্যাল ইনজুরি। ঠিক আছে, যে এটা হচ্ছে কি একটা ইস্যু। তারপরে ফেমিনিস্টদের যে তোমার 3টা আমরা দেখেছিলাম হচ্ছে যে এখানে 3টা ব্রিফ তোমার আছে কি জানি বলে হিস্ট্রি অফ ফেমিনিজম, যে 3টা ওয়েভ আছে ফেমিনিস্টদের। একটা হচ্ছে ফার্স্ট ওয়েভ, যেটা 1790 থেকে 1960 পর্যন্ত, আর সেকেন্ড ওয়েভ হচ্ছে 1960 থেকে 2000, আর থার্ড ওয়েভটা হচ্ছে 2000 থেকে এখনো এটা অনগোয়িং। তাহলে ফার্স্ট ওয়েভের যে ফেমিনিস্ট ছিল ওনার নাম ছিল হচ্ছে ম্যারি উলস্টনক্রফট। উনি হচ্ছে তোমার একজন তোমার আমরা বলতে পারি যে তোমার ইংলিশ পলিটিক্যাল এবং হচ্ছে নোভেলিস্ট প্লাস হচ্ছে গিয়ে পলিটিক্যাল থিওরিস্ট, দুইটাই ছিল ওনার এখানে। 1790 সালে উনি ফর দ্য ফার্স্ট টাইম ডিসকাস করছে হচ্ছে যে ওমেনদের পজিশন ইন দ্য সোসাইটি। ওনার নাম হচ্ছে কি ম্যারি তোমার উলস্টনক্রফট। ঠিক আছে, রাইটিং এট দ্য টাইম অফ ফ্রেঞ্চ রিভলিউশন asserted that women like men possessed innate capacity of reason. innate capacity of reason বলতে যেটা বোঝায় যে ওমেনদেরও মেনদের মতো চিন্তা করার ক্ষমতা আছে, মানে উনি বুঝাতে চাচ্ছে যে ওমেনদেরও মেনদের মতো মেরিট আছে। কিন্তু সোসাইটি এখন আমরা বুঝতেছি যে বেশি আছে। এখন আমরা বুঝতেছি যে সোসাইটিতে তোমার মানে বিভিন্ন প্রফেশনে ওমেনরা মেনদের থেকে ভালো করতেছে। তাহলে ভালো করার রিজনটা কি? তাহলে মেরিটটা বেশি আছে দেখি। কিন্তু এটা তো আগে মানে উনি এটা বলেছিল 1790 সালে, এবং উনি যেটা বলছে সেটা হচ্ছে সোসাইটি ওমেনদের জন্য পার্টিকুলার কিছু কাজ সিলেক্ট করে দিয়েছে, যে তোমার তাদের কাজ হচ্ছে কি করা, বাচ্চাদেরকে বড় করা, আপব্রিঙ্গিং করা। হ্যাঁ, এবং ওমেন হলেই সে একটু সিম্প্যাথেটিক হবে, ওমেন হলেই সে বাসায় থাকবে, হ্যাঁ, সাবসার্ভিয়েন্ট হবে, এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স ওমেনদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে ওমেন মানেই হচ্ছে এই জিনিসগুলো। যদি উল্টাটা হয় তাহলে এটা হবে অ্যাবনর্মাল। তাহলে উনি বলতেছে যে এই যে তোমার স্টিরিওটাইপ করে দেওয়া, এটা ছিল হচ্ছে গিয়ে আগে। আসলে স্টিরিওটাইপের মধ্যে কারা পড়বে না? ফিমেলরা পড়বে না। ওমেনদেরকে কোনো পাবলিক লাইফে আসতে দেওয়া হইতো না, সে কোনো প্রপার্টি কিনতে পারবে না, প্রপার্টি ট্রান্সফার তো দূরের কথা, প্রপার্টি তার নামে ট্রাস্টও করা যাবে না, কোনো কিছুই তার কাছে করা যাবে না। ওমেনরা কোনো রকমের ডিসিশন মেক করতে পারবে না, ফ্যামিলিতেও পারবে না, আবার পারবে না হচ্ছে গিয়ে স্টেট লেভেলে। ঠিক আছে, এমনকি ভোটও দিতে পারবে না। তাদের ফিমেল পার্টনারদের কথা শুনেই তো হচ্ছে স্যার
মানে রাজত্ব চালাতো। এটা আমি ঠিক শিওর না, মানে মানে এরকম কিভাবে হবে? এইটা মানে স্যার আমি বইটা নাম মনে করতেছি না, কিন্তু হচ্ছে স্যার কিং তার কুইনের কথা শুনে হচ্ছে স্যার এটা যদি অ্যাবনর্মাল, মানে হ্যাঁ। সবাই তো শুনতো না, আর শুনলেও তো ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট ছিল না ফিমেলদের। হ্যাঁ, এক দুজন ফিমেল কুইন হওয়া আর হলো গিয়ে তোমার এভারেজ ওমেনদের রাইট, এটা তো দুই জিনিস। ফেমিনিস্টরা তো ইন্ডিভিজুয়াল ওমেনের ফ্রিডম নিয়ে কথা বলতেছে না, জেনারেল ফ্রিডম নিয়ে কথা বলতেছে, এবং ওয়ার্ল্ডের সব ফিমেল। এই যে ডিসক্রিমিনেশন, এটা তো এক জায়গায় হচ্ছে না, এটা সারা পৃথিবীতেই হচ্ছে। এখন আমরা যদি দেখি যে সাচ এ সিচুয়েশন হ্যাজ ল্যামেন্টেবল সেড এনলাইটেনমেন্ট ফেমিনিস্ট, মানে যে মেরি তোমার উলস্টন ক্রফট যেটা বলতে চাচ্ছে যে বাট দে ওয়ার হোপফুল অফ দ্য সিচুয়েশন কুড বি চেঞ্জড বাই ডিফারেন্ট সোশ্যালাইজেশন অফ দ্য টু জেন্ডার্স এফেক্টিভলি প্রোভাইডিং বোথ বয়েজ এন্ড গার্লস উইথ সিমিলার আপব্রিঙ্গিং অ্যান্ড অপরচুনিটিস। তার মানে যদি অপরচুনিটি সেম দেয়া হয় তাহলে ফিমেলরাও মেলদের লেভেলে পারফরমেন্সটা করতে পারবে। তবে আমরা এই ফার্স্ট ওয়েভের যে সাকসেস যেটা দেখতে পারি সেটা হচ্ছে 20th সেঞ্চুরিতে এসে তারা ভোটিং রাইটটা অ্যাচিভ করতে পেরেছে। যে 19 তোমার এই 20তে সম্ভবত ফর দ্য ফার্স্ট টাইম, 1920 না 1928-এ প্রথমবারের মতো ইংল্যান্ড একটা আইন তৈরি করছে, হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ওমেন অ্যাক্ট। ওমেনরা ভোট দিতে পারবে, কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে ওই ওমেনের একটা পার্মানেন্ট ঠিকানা থাকতে হবে, অথবা ইংল্যান্ডে একটা জমি থাকতে হবে, হ্যাঁ, পার্টিকুলার লেভেলের পড়াশোনা থাকতে হবে, তাইলে ভোট দিতে পারবে। এটা তো এর আগে তো ভোটই দিতে পারতো না। আর ইংল্যান্ডই সর্বপ্রথম মেয়েদেরকে ভোটের দেওয়ার অধিকার দেয়, তারপরে পৃথিবীর অন্যান্য দেশ ওমেনরা যে ভোট দিতে পারবে এটা অ্যাকসেপ্ট করে নেয়। বুঝতে পারছো, ভোটের রাইটটাই তার ছিল না। Their argument was that if men have certain rights and can do particular things, women should be able to do these things too, and should be equally protected by law, and law should apply to all men and women equally. ব্যাপারটা কি বুঝে গেছে? তাহলে ফার্স্ট ওয়েভে যে সাকসেসটা সেটা আমরা দেখতেছি শুধুমাত্র একেবারে বেসিক একটা রাইট, ডেমোক্রেসির মধ্যে শুধু কোনটা দেওয়া, ভোট দেওয়ার একটা রাইট। ভোটের ব্যাপারে অবশ্য আমাদের দেশে ইকুয়াল রাইট আছে, মানে ম্যানও দিতে পারে না, ফিমেলও দিতে পারে না, এখানে আমরা ফুললি ইকুয়াল। আর সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছে হচ্ছে 1960 থেকে। তো 1960-তে যে সেকেন্ড ওয়েভ, এটা 1960 থেকে 2000 পর্যন্ত বলা যেতে পারে। তো বেসিক রাইটটা যখন চলে আসলো তখন তারা অন্যান্য সিভিল রাইটটাকে তারা ফোকাস করলো এখানে, যে সিভিল রাইটস গুলো যেরকম হতে পারে সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট এট ওয়ার্ক, তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ রাইটস, অ্যাবর্শনের রাইট, হ্যাঁ, তারপরে সেক্সুয়ালিটি, লাইফ চয়েসেস। সেকেন্ড ওয়েভের সময় যেটা দেখা গেছে যে অনেক ফিমেল লয়ার্সরা তোমার কন্ট্রিবিউশন করেছে, তারা আইডেন্টিফাই করে দিয়েছে যে লটা এইভাবে তৈরি হওয়া উচিত। তার মানে সেকেন্ড ওয়েভের সময় তাদের রাইটস গুলো আরো স্পেসিফিক রাইটস গুলো তারা অ্যাচিভ করলো হচ্ছে ডিউরিং দ্য সেকেন্ড ওয়েভ। তাহলে ফার্স্ট ফেমিনিস্ট মুভমেন্টটা হচ্ছে গিয়ে তোমার শুধুমাত্র লিবারেল মুভমেন্ট নিয়েই তোমার তারা ছিল স্যাটিসফাইড, যে আমাদেরকে অ্যাটলিস্ট ম্যানদের মতো সমান সুযোগ দেয়া হোক, আমাদেরকেও হিউম্যান হিসেবে কনসিডার করা হোক। আর সেকেন্ড ওয়েভে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ওই বাকি স্কুলগুলো আসছে, মানে কালচারাল, রেডিকাল, হ্যাঁ, ব্ল্যাক, পোস্ট মডার্ন, এইগুলো আসছে কিন্তু পরে সেকেন্ড ওয়েভের সময়। ফার্স্ট ওয়েভের সময় শুধু একটাই ফেমিনিজম ছিল, সেটা হচ্ছে লিবারেল ফেমিনিজম। এবং তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে মেইলরা যেভাবে সমাজ তৈরি করেছে এটাই পারফেক্ট সমাজ, এটা ইকুয়াল, মানে এটাই হচ্ছে স্টেট, এটাই হচ্ছে ল, শুধু আমরা চাই হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। ঠিক আছে, কিন্তু সেকেন্ড ওয়েভের সময় তারা অন্যান্য অবজেক্টিভস গুলো তারা সামনে নিয়ে আসলো এখানে।
সেকেন্ড ওয়েভের সময় তাদের যে মেইন কনসার্ন এন্ড অল্টারনেটিভ ইজ টু বি মোর রিফ্লেক্টিভ এন্ড কনস্ট্যান্টলি আস্ক দ্য ওমেন কোয়েশ্চেন। যে কোনো জিনিসে ওমেন কোয়েশ্চেনটা রেজ করতে হবে, যে ওমেনরা থাকলে এখানে কি বলতো, এই জিনিসটা কি ওমেনদের মতো করে হয়েছে কিনা, এই জিনিসটা কি তোমার মেল ওমেন দুজনকেই সাপোর্ট করবে কিনা, আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন। It seeks to fully understand the role of gender in constituting legal social relation, conversely the role of legal relation in constituting gender. আর থার্ড ওয়েভটা তো আমরা বললাম যেটা শুরু হয়েছে ফ্রম 2000। তাহলে আমাদের এখানের মধ্যে যে এটা হয়ে গেল অবজেক্টিভস অফ এফএলটি, কমন থিমস আমরা একটা প্যারাগ্রাফে দেখছিলাম পেট্রিয়ার্কি রিমুভ করতে হবে আর 5টা পয়েন্টে দেখলাম। তারপর 3 ওয়েভস অফ এফএলটি ওটা আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে ইকুয়ালিটি এন্ড ডিফারেন্স আর্গুমেন্ট। ইকুয়ালিটি এন্ড ডিফারেন্স আর্গুমেন্ট, ইকুয়ালিটি এন্ড ডিফারেন্স আর্গুমেন্টের মেইন পার্সপেক্টিভটা আসলে কি বা মেইন বিষয়টা কি এখানে? এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে আর মেল এন্ড ফিমেল ডিফারেন্ট অর ইকুয়াল, ডিফারেন্ট অর ইকুয়াল, এটা আমরা কিভাবে ইয়ে করতে পারি যে মেল এবং ফিমেল কি ডিফারেন্ট নাকি না ইকুয়াল? যদি আমরা বলি যে মেল এন্ড ফিমেল হচ্ছে গিয়ে তোমার ইকুয়াল, তাহলে যে লগুলা আছে এই লগুলা শুধু মেল আর ফিমেলের জন্য সমানভাবে অ্যাপ্লাই করলেই হবে। যদি আমরা ধরে নেই যে মেল আর ফিমেলের মধ্যে কোনো পার্থক্য নাই, ফিজিক্যাল অথবা মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে ফিচার্স থেকে কোনো পার্থক্য নাই, তাহলে শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, লগুলাকে টুলস হিসেবে আর ব্যবহার করা যাবে না। ক্লিয়ার জিনিসটা? ইকুয়াল অপরচুনিটি দিলেই চলবে। আর আমরা যদি এস্টাবলিশ করি যে না ম্যান এবং ফিমেল বা মেল এবং ফিমেল ইকুয়াল না, আসলে যে মেল এক ধরনের ফিমেল এক ধরনের, দে আর নট ইকুয়াল, তারা দুজনই হিউম্যান বিং বাট দে হ্যাভ ডিফারেন্ট ফিচার্স। হ্যাঁ, তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তো আলাদা, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স তো আলাদা। যদি আমরা এটা ধরে নিই তাহলে ল তো চেঞ্জ করতে হবে। ব্যাপারটা কি বুঝা গেছে জিনিসটা? তখন তোমাকে লটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে, তাহলে এছাড়া তোমার হবে না। ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট কোম্পানি ল ক্লাসে আমরা দেখছিলাম কর্পোরেট গভর্নেন্স একটা চ্যাপ্টার। তো কর্পোরেট গভর্নেন্স একটা চ্যাপ্টারে আমরা দেখছিলাম হচ্ছে যে এই যে কোম্পানির মধ্যে যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে, এর মধ্যে সব ডিরেক্টরসই দেখা যাচ্ছে সব হচ্ছে গিয়ে মানে এক্সিকিউটিভ ডিরেক্টরস এবং সবাই হচ্ছে গিয়ে মেল। তো পরে এটার মধ্যে ঢুকানো হয়েছিল হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টরের পাশাপাশি নন এক্সিকিউটিভ ডিরেক্টরস ঢুকানো হয়েছে, যে যেন মানে এক্সিকিউটিভ ডিরেক্টরদেরকে মনিটর করতে পারে বাইরে থেকে আসা নন এক্সিকিউটিভ ডিরেক্টরসরা। তো পরবর্তীতে কর্পোরেট গভর্নেন্স কোডে বলা হয়েছে যে যেহেতু সবাই হচ্ছে গিয়ে মেল, তাহলে তো একটা নিয়ম করতে হবে, প্রত্যেকটা বোর্ড অফ ডিরেক্টরস যদি 30 জন থাকে ডিরেক্টরস, এর মধ্যে 50% ফিমেল হইতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে হচ্ছে যে যদি যোগ্যতা না থাকে তাহলে তো শুধু মেলরাই ডিরেক্টর হবে, কিন্তু যোগ্যতা থাকার পরেও যদি কাদেরকে ডিরেক্টর হিসেবে না নেওয়া হয় ফিমেলদেরকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করা উচিত, ল চেঞ্জ করা উচিত। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে ম্যান এবং ওমেন যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, কিন্তু যদি ম্যান এন্ড ওমেন ডিফারেন্ট হয়ে থাকে এবং যদি আইনের মাধ্যমেই তাদেরকে না নেওয়া হয় তাহলে এখানে আইনটা পরিবর্তন করতে হবে। এখন ইংল্যান্ডে প্রত্যেকটা কোম্পানিতেই মেল এবং ফিমেল নেওয়া হয় ইন দ্য বোর্ড অফ ডিরেক্টরস। আর আইন যদি না থাকতো তাহলে তো শুধু মেলরাই বোর্ড অফ ডিরেক্টরস ডমিনেট করতে থাকতো। বুঝা গেছে জিনিসটা? এখানে তো মেল এন্ড ফিমেল সাধারণত ডিফারেন্ট হয় ফিজিক্যাল এন্ড ইমোশনাল রিঅ্যাকশনগুলো। আদারওয়াইজ সাইকিয়াট্রিক ইনজুরিতে শকে যে ফিমেলের মিসক্যারেজ হয়েছে একটা মেলের তো আর হইতো না, সেক্ষেত্রে তো লটা চেঞ্জ করা হবে ফর ফিমেল। এখন তো হ্যাঁ, দুইটা ল থাকবে। তারপরে হচ্ছে কর্নার্স এন্ড জাস্টিস অ্যাক্ট, ওটা তো এইভাবেই করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। তার মানে হচ্ছে যে ফিমেলদের জন্য তোমাকে লটাকে চেঞ্জ করতে হবে।
এমন ভাবে লটা তৈরি করতে হবে যেন এটা হিউম্যান বিং হিসেবে সে ক্লেম করতে পারে। আচ্ছা স্যার, এটা মানে আমরা তখন আর কোনটা মাথা থেকে সরাই দিব, আমরা লটাকে তৈরি করব যে একটা হিউম্যান বিং এর জন্য আমরা আইনটা তৈরি করতেছি। আর এখন তোমার যখন ল তৈরি করা হয়, দেখো ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়ছি রিজনেবল ম্যান, ওমেনও তো হতে পারে, এই জন্য কয়েকটা বই এখন লেখে রিজনেবল পার্সন হলে তো আর এটা হচ্ছে না। ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে প্রথমে হচ্ছে রিজনেবল ম্যান থাকলে কি চিন্তা করতো? স্যার, womenদেরকে ওদের জন্য নতুন ল বানায় আমরা আবার স্টেরিওটাইপস এর মধ্যে ফেলে দিচ্ছি যে ওদের জন্য এগুলা বানানো ল, এটা বললে এরকম হবে, না হলে হবে না। আবার তো ওদেরকে বেঁধেই ফেলতেছে। কিন্তু এখন তো তারা তাদের পার্সপেক্টিভটা না আসার জন্য, তাদের ডিফারেন্সটা না থাকার জন্য তারা ইনজাস্টিস সাফার করতেছে। আর তখন তো তারা তাদের যে মানে ফিজিক্যাল অথবা মেন্টাল মানে ফিচার্স গুলো আলাদা, এটার জন্য যখন তুমি করবা তখন তাদের জন্য মানে হবে, জাস্টিস এনশিওর হবে, ঠিক না জিনিসটা? তাহলে a debate that has been central to FLT in the 1970s was important effects of law in practice. The early push of feminist was for equality with men. ঠিক আছে, যেমন যখন লিবারেলরা ছিল, হ্যাঁ, তারা শুধু চাইতো কি যে ইকুয়ালিটি উইথ ম্যান। However, this led to many inquiries যে do women want to be treated like men কিনা, নাকি না does equality for women require different treatment? Different treatment. হ্যাঁ, these questions are common with equality and justice. A Freeman explains this issue of how feminists should define and respond sexual differences. মানে আমরা কি মেল এবং ফিমেলের মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে আমরা ইগনোর করব নাকি না এমফেসাইজ করব? জেন্ডার ডিফারেন্সটাকে, এটাকে এমফেসাইজ করতে হবে। If emphasized, how should affirmative action be used to achieve more substantive equality? যদি আমরা ফিমেলদেরটাকে এমফেসাইজ করি তাহলে রিফর্মসটা কি কি আনতে হবে? বুঝে গেছে জিনিসটা? এখন ধরো যে আমরা যদি এটা ধরে নিই যে তোমার সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ধরো 1953 আর সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2003। এখন সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট যেটা ছিল, আগের আইনটা যেটা ছিল, এখানে বলা ছিল যে ডিফেন্ডেন্ট যদি একটা পার্সনকে টাচ করে, হ্যাঁ, আমরা তো জানি যে এটা হয়ে যায় হচ্ছে কি ব্যাটারি। কিন্তু এই যে ব্যাটারি এক্স ওয়াই কে টাচ করলো বা ঘুষি মারলো, এই ব্যাটারির সাথে একটা মেল যদি একটা ফিমেলকে টাচ করে তার কনসেন্ট ছাড়া ইনডিসেন্টলি, এটা একটা পার্থক্য আছে না? এটাকে বলা যায় ব্যাটারি। একজন যদি ঘুষি মারে, তারপরে হচ্ছে তোমার স্ট্যাপ করে তার পায়ের উপরে, অথবা যদি তোমার তাকে ট্রিপ করায়, হ্যাঁ, কোনোভাবে, এটা ব্যাটারি বলা যেতে পারে। এবং এটার জন্য ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে 6 মান্থস ইমপ্রিজনমেন্ট। কিন্তু একটা মেল একটা ফিমেলকে এরকম ভাবে তার কনসেন্ট ছাড়া টাচ করা, এটা কি সিমিলার জিনিস? তাহলে এটাকে আমরা কি বলতে পারি না তাহলে 1953 এর আইন তো এটা প্রোটেক্ট করতো না? তাহলে কারণ লটা কার মানে চুক্তি দেখা হচ্ছে না ফিমেলদের, এখন এটাকে বলা হচ্ছে এটা হবে হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট, এবং এটার পানিশমেন্ট হবে হচ্ছে ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তাহলে এই যে ফিমেল এবং মেইলের যে ইস্যুটা, এটা যদি তুমি অ্যাড্রেস না করো, আইনটা তো পরিবর্তন তো এইভাবে করতে হয়েছে। আরেকটা বড় জিনিস যেটা, যে আগে যেটা বলা হতো ডিফেন্ডেন্ট যদি সাবজেক্টিভলি যদি সে মনে করে যে ভিকটিম কনসেন্ট দিচ্ছে, তাহলে এটা রেপ হবে না। ডিফেন্ডেন্ট যদি কি মনে করে সাবজেক্টিভলি যে ভিকটিম ইজ কনসেন্টিং, তাহলে এটা রেপ হবে না। এখন ডিফেন্ডেন্ট অনেক বেশি ড্রাঙ্ক, হ্যাঁ, অথবা আমাদের, হ্যাঁ, তার মানে আমরা আগে দেখতাম সাবজেক্টিভ মিথ্যা কথাও বলতে পারে সে, যে আমি মনে করছি ভিকটিম ওয়াজ কনসেন্টিং। এখন বলতেছে যে ডিফেন্ডেন্টকে আমরা কম্পেয়ার করব উইথ এ রিজনেবল পারসন,
তার জায়গায় যদি একটা রিজনেবল পার্সন থাকতো, তাহলে কি সে বিলিভ করতো কিনা যে ভিকটিম ওয়াজ কনসেন্টিং? তাহলে এখন আর সে উল্টাপাল্টা কথা বলতে পারবে না। এখানে তো রিজনেবল পারসন মেবি হবে। হ্যাঁ, রিজনেবল পার্সন হবে হচ্ছে একটা রিজনেবল পার্সন, হিউম্যান বিং আর একটা হিউম্যান বিং, একটা পার্সন, একটা মেল অথবা ওমেল থাকতে সমাজের একটা সাধারণ লোক কি বলবে? এলএসএমএও ছিল, আবার আমরা এসও এর মধ্যে এরকম আছে। যেমন ধরো যে কনসেন্ট হচ্ছে একটা কন্টিনিউইং অ্যাক্ট। তো এখন ধরো যে তোমার ডিফেন্ডেন্ট ভিকটিম কনসেন্ট দিয়েছে, কিন্তু কনসেন্টটা 10 মিনিট পরে উইথড্র করে নিল, তারপর থেকে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে এটা রেপ। কারণ কনসেন্ট হচ্ছে কি একটা কন্টিনিউয়াস জিনিস। এখন ডিফেন্ডেন্ট যদি বলে যে আমি তো সাবজেক্টিভলি ভাবছিলাম যে ভিকটিম ওয়াজ কনসেন্টিং, সে যে কনসেন্ট রিফিউজ করছে এটা তো আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন রিজনেবল পার্সনকে আটকে দিলেই তো সে আটকা পড়ে যাবে। রিজনেবল পার্সন বলবে সে যখন বলছে কনসেন্ট উইথড্র করলো সেই সময় তোমার কিন্তু স্টপ হওয়া দরকার ছিল। ব্যাপারটা কি ক্লিয়ার না সবার কাছে? তাহলে ভালো করছে না? তাহলে লয়ের মধ্যে কোনটা ঢুকছে? 50 বছর দেরি হলেও ফিমেল পার্সপেক্টিভ। আগে আরেকটা জিনিস ছিল যে ভিকটিম যদি ঘুমায় থাকে, ভিকটিম যদি ভিকটিমের কাছ থেকে যদি সে কনসেন্টটা নেয় হচ্ছে ধরো বাই ডিউরেস, ভ্যালিড হয়ে যাবে কনসেন্ট। কিন্তু 2003-এ বলছে না, কনসেন্টটা ভলান্টারি হইতে হবে। ফোর্স করে কনসেন্ট নিলে ভয়েড, ঘুমায় থাকলে ধরে নিতে হবে কি ভয়েড। ভিকটিমকে ডিফেন্ডেন্ট যদি ভিকটিমের মানে জুসের মধ্যে বা খাবার দাবারের মধ্যে কোনো ওষুধ মিক্স করে দেয়, তারপরে যদি সে কনসেন্ট দেয়, কনসেন্ট ভয়েড। ভালো করছে না জিনিসটা? তাহলে এই যে তোমার লটা তাহলে কিভাবে আসলো? লটা এমফেসাইজ করছে যে দুইটা জেন্ডার আলাদা, এবং এই জন্য কোনটা আনতে হবে? ল এর মধ্যে এই চেঞ্জেস গুলো আনতে হবে। ল শুড রিফ্লেক্ট দ্য ডিফারেন্সেস বিটুইন মেল এন্ড ফিমেল। যে একটা ম্যান আর একটা ম্যানকে টাচ করা ওয়ান থিং, একটা মেল একটা ফিমেলকে টাচ করা তার কনসেন্ট ছাড়া এটা একটা আলাদা জিনিস। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে যারা শুধুমাত্র ইকুয়ালিটি নিয়ে স্যাটিসফাইড, বেশি চাওয়া পাওয়া নাই, খালি আমাদেরকে ইকুয়ালি ট্রিট করবা, তাদেরকে বলা হয় হচ্ছে লিবারেলস। আর যারা ওই জিনিসগুলো সামনে নিয়ে আসে যে আমরা আসলে আমরা প্রমাণই করব না যে আমরা ইকুয়াল, আমরা বলবোই না যে আমি ইকুয়াল, আমি অবশ্যই কি ডিফারেন্ট। আমি যেহেতু ডিফারেন্ট, ল শুড বি মেড টু স্যাটিসফাই মাই নিডস। আমরা সারেন্ডার করতে রাজি না। এটা যারা বলে তারাই হচ্ছে কালচারাল ফেমিনিস্ট। ভালো না যে এটা এই জিনিসটা? আর যারা বলে যে মেল পার্সপেক্টিভ সব বাদ দিয়ে দাও, ফিমেল পার্সপেক্টিভ শুধু থাকবে, এরা হচ্ছে রেডিকাল। এই হলো তিনটা পার্থক্য। তাহলে এক্সিস্টিং সিস্টেমের আন্ডারে ইকুয়াল প্রোটেকশন চায় যারা, তারা হচ্ছে লিবারেল। এক্সিস্টিং সিস্টেমের মধ্যে ফিমেল পার্সপেক্টিভ ইনক্লুড করতে চায়, ডিফারেন্সটাকে ইনক্লুড করতে চায় হচ্ছে যারা, তারা হচ্ছে কালচারাল, অথবা তাদেরকে বলে ইথিক অফ কেয়ার। আর যারা পুরো সিস্টেমটাকে ওভারহল করতে চায়, পুরোপুরি পরিবর্তন করতে চায়, তারা হচ্ছে রেডিকাল। তাহলে এখন এদের নামগুলো একটু অ্যাড করে দিতে হবে আর কি, যে তোমার ওয়েন্ডি উইলিয়ামস, ক্রিশ্চিয়ান লিটলটন, হ্যাঁ এদের গুলা একটু ইয়ে করে দিতে হবে, আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমি এটা আপলোড করে দেব, একটু মডিফাই করছি আর কি জিনিসগুলো। আচ্ছা, এরপরের পয়েন্টে আমরা চলে যাই। তাহলে আমাদের তো প্রায় কয়টা পয়েন্ট হয়ে গেছে? 3টা না 4টা হয়ে গেছে। তো 5 নাম্বার 5, তারপরে দেখো একদম ছোট চ্যাপ্টার 5 যদি হয়ে যায় তাহলে থাকে হচ্ছে 6 আর 7, আর কিছু নাই কিন্তু পড়ার মতো। স্যার ফেমিনিজমের অ্যানসারে পার্ট বি অনেকগুলো অ্যাঙ্গেল হয় না, একই রকম কাছাকাছি থাকে, মানে ডিফারেন্ট। আমরা পার্ট বি তে তো এটা অ্যানসার দরকারই নেই, আমরা পার্ট এর জন্য করব এটা। স্যার আমি পার্ট বি এর জন্য ফার্স্ট টাইম কোশ্চেনগুলো দেখছি, তো আমি যে কি ও ব্যাপার চ্যাপ্টার পড়ার পরে তোমার কাছে মনে হবে যে না মিল আসছে। মার্কসিজমও যদি আমরা না করতাম, ডাইরেক্ট চলে যেতাম, তাহলেও কিন্তু এরকম মনে হবে। স্যার মার্কসিজমই বরং ছোট লাগে। যেরকম পার্ট বি এর জন্য কোনটা পড়বো আমরা? পার্ট এটা যদি আল্লাহর রহমতে আমাদের নেক্সট ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারি পার্ট এটা, তাহলে তো আমাদের অস্টিন কেলসন হয়ে গেল, তারপরে মার্কসিজম আর পার্ট এ ডান।
আর পার্ট বি এর জন্য আমরা নেক্সট ক্লাসে শুরু মানে পার্ট এটা শেষ করে আমরা করব হচ্ছে গিয়ে জোসেফ রেজ আর হচ্ছে ডরকিন। কারণ ডরকিনটা করলে দুই দিকে কাজ হবে। যারা তোমার ফেমিনিজম না করবা ফর পার্ট এ, তারা ডরকিনটা করবা। ডরকিন তো আছে, বুঝতে পারছো? তাহলে ডরকিন তোমার দুই জায়গায় কাজে লাগবে। আর স্যার ডরকিন করলে তো রাজ এমনি লাগবে। হ্যাঁ তোমার হ্যাঁ হার্ড আর ডরকিনের থিওরি, হ্যাঁ এটাই, মানে হার্ড ডরকিন একসাথে কভার করতে হবে। হার্ড ডরকিন না একসাথে কভার করতে হবে। যে অসুবিধা না, আগে আমাদের মানে এসেনশিয়াল টপিক তো ডান, এখন আমাদের এক্সট্রা টপিক এগুলো করা যাবে, সমস্যা হবে। স্যার লিবারালিজম কি আর হ্যাঁ পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু তুমি এক্সট্রা টপিক মানে অ্যাড করার আগে একটু চিন্তা করে নিতে হবে, এসেনশিয়াল গুলো আগে রেডি করে সব অ্যাঙ্গেল কভার করে অ্যান্সার অনেক এনরিচ করে তারপরে তুমি টপিক বাড়াবে। জুরিসপ্রুডেন্সে 4-5টা কোশ্চেনের হাই কোয়ালিটি হচ্ছে মেইন ইস্যু, রেদার দেন তুমি 7টা অ্যান্সার তৈরি করলা বাট এভারেজ কোয়ালিটি। হ্যাঁ এই জন্য আমাকে চেষ্টা করতে হবে যে আমি ওই অ্যান্সার গুলো লিখে আমি পুরোটা যেন টাইপ করতে পারি, সেটাও প্র্যাকটিস করা। হ্যাঁ লিবারালিজম, ডরকিন আর হলো গিয়ে এই যে ফেমিনিজম। ফেমিনিজম থেকে লেখাটাই মনে হয় বেশি। হ্যাঁ ডরকিনটাও দেখতে পারি আমরা, তাকে দেখিনি, একটা অ্যাঙ্গেল আগে শেষ করলে তারপরে ই করা যাবে। আচ্ছা, ক্রিটিকিং লস সাপোজড ইউনিভার্সাল স্কোপ। তাহলে এখন এখানে যেটা বলতে চায় যে ফেমিনিস্টরা, সেটা হচ্ছে যে লয়ের ইউনিভার্সাল স্কোপ যেটা, এটা তারা নিয়ে ক্রিটিসাইজ করেছে, বা এটা তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে to demolish what many writing within the web saw as the myths of universality in the concept of political and legal theory. তার মানে বিভিন্ন লিগ্যাল থিওরিস্ট বা পলিটিক্যাল থিওরিস্ট যে থিওরিগুলো দিয়েছে, তারা বলতে চাচ্ছে যে আমাদের এই থিওরিগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল। আমরা যে লগুলা তৈরি করেছি এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তারা যখন লগুলা তৈরি করেছে তারা সোসাইটির একটা গ্রুপকে বাদ দিয়েই তৈরি করেছে, সেটা হচ্ছে ফিমেলস। তার মানে এখানে তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে লিমিটেশন অফ কারেন্ট লস, লিমিটেশন অফ কারেন্ট লস। যে লয়ের আসলে ইউনিভার্সাল স্কোপ নাই। যেরকম আমাদের মনে আছে কিনা, আমরা যখন পড়েছিলাম হচ্ছে গিয়ে কেলসন যখন বলছে যে ল হচ্ছে কি যে তোমার ইফ এ পার্সন ডাজ এক্স দেন অ্যান অফিসিয়াল ওয়াই শুড ইম্পোজ দ্য পানিশমেন্ট জেড। সবগুলো লই হচ্ছে কি নর্মস, ল ইজ এ কালেকশন অফ নর্মস, আর সবগুলো নর্মস ভ্যালিডিটি পায় ফ্রম দ্য গ্রুন নর্ম। তো এখানে যে ইফ এ পার্সন ডাজ এক্স দেন অ্যান অফিসিয়াল ওয়াই শুড ইম্পোজ দ্য পানিশমেন্ট জেড, এটা তো উনি শুধুমাত্র ক্রিমিনাল লকে ডিফাইন করতেছে। ল এর মধ্যে পানিশমেন্ট থাকতেই হবে, তার মানে কি উনি শুধু কোনটাকে ডিফাইন করে, ক্রিমিনাল ল। সেরকম ভাবে যারা হচ্ছে গিয়ে তোমার এই পেট্রিয়ার্কি যারা সাপোর্ট করে, তারা সব ল তৈরি করেছে ফ্রম দ্য তোমার মেইল। তার মানে লয়ের এবং পলিটিক্স এর ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন নাই, এটা শুধু একটা গ্রুপের অ্যাপ্লিকেশন। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা বলতে যাচ্ছে যে দিস ওয়াজ অফেন ডিকনস্ট্রাকটিভ প্রসেস দ্যাট ইজ ক্রিটিসাইজিং লজ ফেলিওরস। ফেমিনিস্টরা যেটা বলতে চায়, যেহেতু লয়ের লিমিটেশন আছে, লয়ের ফেলিওর আছে এখানে, মেনি হ্যাভ ফেল্ট দ্যাট ইট উড বি এ হার্ডার টাস্ক টু রিকনস্ট্রাক্ট দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল এন্ড লিগ্যাল থিওরি ইন এ নিউ ওয়ে। এবং যারা লিবারেলস তারা বলতে যাচ্ছে যে কিভাবে তুমি পুরো সমাজটাকে আবার চেঞ্জ করবা, এটা তো ইম্পসিবল, মানে এটা তো সম্ভব না। কিন্তু কালচারাল ফেমিনিস্ট বা রেডিক্যাল ফেমিনিস্ট বলছে না, ইট ইজ অলসো পসিবল। ঠিক আছে? তার মানে পাওয়ার কি, ফ্রিডম কি, অথরিটি কি, প্রাইভেসি কি, হ্যাঁ ডেমোক্রেসি, সিটিজেনশিপ, এই সবগুলো রিডেফিনেশন দিতে হবে। এবং যেটা হবে যে পেট্রিয়ার্কিটা যদি ডেমোলিশড হয়, তখন আসবে হচ্ছে পোস্ট পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি, কনসেপচুয়ালি ইমাজিনেবল এবং প্র্যাকটিক্যালি কি ফিজিবল, এরকম একটা সোসাইটি হবে যেখানে পেট্রিয়ার্কি থাকবে না।
বার্টলেট এমফেসাইজেস 3 ফেমিনিস্ট লিগ্যাল মেথডস, যেটা যদি আমরা অ্যাচিভ করতে চাই, আমরা যেহেতু ল এর মধ্যে লিমিটেশন আছে, ল এর ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন নাই, তাহলে এটা আমরা কিভাবে এনশিওর করব? তাহলে আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন, ফেমিনিস্ট প্র্যাকটিক্যাল রিজনিং এবং কনসাসনেস রিজনিং। তাহলে আমরা যদি পেট্রিয়ার্কি ডেমোলিশ করতে চাই, আমরা যদি ল এর এমন ল তৈরি হবে যেটা হচ্ছে ইউনিভার্সাল মানে অ্যাপ্লিকেবল ফর অল। আমরা যদি এমন পলিটিক্যাল আইডিওলজি তৈরি করতে চাই যেটা অ্যাপ্লিকেবল ফর অল, একটা পার্টিকুলার গ্রুপের ইন্টারেস্টের জন্য না, পার্টিকুলার জেন্ডারের ইন্টারেস্টের জন্য না, তাহলে ফার্স্ট স্টেপটা হবে যে এই জিনিসটা কি ওমেনদের জন্য সুটেবল কিনা, আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন। তাহলে আমরা যদি একটা ল তৈরি করি, দ্য ল অফ ডিমিনিশড রেসপন্সিবিলিটি বা ডিফেন্স অফ ডিমিনিশড রেসপন্সিবিলিটি, আমরা যদি তৈরি করি হচ্ছে গিয়ে তোমার অফেন্স অফ সেক্সুয়াল অ্যাসল্ট, তাহলে আমাদেরকে কোনটা দেখতে হবে? আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন। বুঝা গেছে জিনিসটা? যে কোনো কিছু তৈরি করার আগে কোনটা দেখে নিতে হবে? ওমেন কোয়েশ্চেন, এটা কি ওমেনদের জন্য সুটেবল কিনা। আমরা যদি একটা জবের সার্কুলার দেই, তাহলে দেখতে হবে যে এটা ওমেনদের জন্য সুটেবল হবে কিনা। বুঝা গেছে? প্রত্যেকটার ক্ষেত্রে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। স্যার, এখন এই যে আস্কিং দ্য উইমেন কোয়েশ্চেন, এইটা যদি একটা গার্মেন্টস কর্মীর জন্য যে তার ওই জবটা তার জন্য সুটেবল কিনা, এটা যদি কোনোটা গার্মেন্টস কর্মীকে সামনে বসায় কোয়েশ্চেন করা হয় যে আপনাদের জন্য এখন যখন আমরা ডিসাইড করব যে গার্মেন্টস এর ওয়ার্কিং আওয়ার কয়টা থেকে কয়টা হবে, তখন কোনটা জিজ্ঞাসা করতে হবে? আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন, যে আমরা যে আওয়ারটা ঠিক করতেছি এটা মেইলের জন্যই কি ঠিক করতেছি না ফিমেল ওয়ার্কার থাকতে পারে? ফিমেল ওয়ার্কারদের জন্য। তাহলে স্যার ওইটা ফিমেল ওয়ার্কারদের একটু জিজ্ঞেস করি, পরে তো ঝামেলা বাঁধাই দিবে। তখন হয় কি ওমেনদের হয়ে কোশ্চেনের অ্যানসার তৈরি করে হচ্ছে ছেলেরা, তাহলে তো স্যার সেমই হয়ে গেল না। ওইটাই ওমেন কোয়েশ্চেন, মানে ওমেনদের থেকে অ্যানসারটা নিতে হবে। এটা ল বানানোর আগে যে গ্রিন পেপার হোয়াইট পেপার যে হ্যাঁ, সেগুলোর মধ্যে কনসালটেশন। এইটাই। যদি এখন ধরো যে তোমার মানে এখন মানে জাজ হওয়ার জন্য কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের মেল কথা চিন্তা করলে হবে না, ফিমেলদের কথাও চিন্তা করতে হবে। বুঝে গেছে জিনিসটা? তাহলে আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন, কারণ এরকম তো ল তো এরকম করেই, ল কিন্তু এরকম বিভিন্ন জন্য কোটা করে, কিন্তু ল যে ডিসেবলদের জন্য যদি কোটা করে থাকে, এরকম যদি কোটা করে থাকে, তাহলে তো তুমি তাদেরকে হিউম্যান বিং হিসেবে আলাদাভাবেই দেখতেছো এখানে, ইউ আর গিভিং প্রেফারেন্সেস। তাহলে ওমেনদের কথাটা কেন চিন্তা করা হচ্ছে না? মানে আমরা যদি ক্রাইটেরিয়া সেট করার সময় ওইটাই দুইজনের কথাই চিন্তা করা হয়, তাহলে তো আর তাদের ঢুকতে কোনো অসুবিধা হবে না। এখন যেটা চায় যে লিবারেলসরা যেটা চায় সেটা হলো যে পরীক্ষাটা নিউট্রাল হোক, আমাদেরকে পরীক্ষাটা দিতে দিক, আমরা যদি মেরিট থাকে আমরা চান্স পাবো, এটা চায় হচ্ছে লিবারেলসরা। তারা ক্রাইটেরিয়া নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু যারা হচ্ছে গিয়ে তোমার মানে আদার ফেমিনিস্ট যারা আছে তারা বলবে যে না, ওই ক্রাইটেরিয়াটা সেট করার সময় তোমাকে ফিমেলদেরটা ঢোকাতে হবে, ফিমেলদেরটা কনসিডার করতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে আস্কিং দ্য ওমেন কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে ফেমিনিস্ট প্র্যাকটিক্যাল রিজনিং। ঠিক আছে, প্র্যাকটিক্যাল রিজনিং যেটা। আর 3 নাম্বারটা হচ্ছে কনসাসনেস রেজিং, যে সব ফিমেলদেরকে জানতে হবে যে তাদের যে রাইটস গুলো আছে। এই 3টা জিনিস যদি ইনক্লুড করা যায়, তাহলে ইট ইজ টু সি বিয়ন্ড ওয়ানস ওন লিমিটেড পার্সপেক্টিভ। In Finley, we see examples of ways of laws since women as refracted through male gaze rather than through women's own experiences and definitions. তুমি যেটা একটু আগে বললা যে অ্যানসারস গুলাই চলে আসে হচ্ছে গিয়ে যে ফিমেলরা থাকলে এটা বলতো, rather than asking the women directly. ইংল্যান্ডে এরকম একটা আইন করছে, কোর্টস এন্ড লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট সম্ভবত একটা আইন করে বলতেছে এখানের মধ্যে যে একই জবের জন্য যদি মেল এবং ফিমেল দুইজন যদি সিমিলার নাম্বার পেয়ে থাকে, তাহলে জুডিশিয়াল তোমার অ্যাপয়েন্টমেন্ট কমিশন, তাদের হচ্ছে জ্যাক, যেটা করতে পারবে মেলকে বাদ দিয়ে ফিমেলটাকে অ্যাপয়েন্ট করতে পারবে।
যেহেতু ইংল্যান্ডে ফিমেল পার্টিসিপেশন নাই জুডিশিয়ারির মধ্যে, তাহলে আমরা যদি ইকুয়ালিটি এনশিওর করতে চাই তাহলে কোনটা করতে হবে? ফিমেলকে ইনক্লুড করতে হবে। কিন্তু মেল এবং ফিমেলের সমান কি থাকতে হবে? কোয়ালিফিকেশন, যে দুইজনই এলএলবি তে 2-2 পেয়েছে বা 2-1 পেয়েছে, দুইজনই সলিসিটর বা দুইজনই ব্যারিস্টার, দুজনেরই 7 বছরের করে এক্সপিরিয়েন্স আছে, তখন কাদেরকে বাদ দেওয়া যাবে? মেলকে বাদ দিয়ে ফিমেলকে নেওয়া যাবে। এটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। এখানে ডিসক্রিমিনেশন হইলেও পজিটিভ কারণে কিন্তু হচ্ছে, কারণ যেহেতু ফিমেল কম, তার মানে আমাকে ফিমেল হাইকোর্টে বাড়াইতে হবে। হাইকোর্টে বাড়লে কোর্ট অফ অ্যাপিলে বাড়বে, কোর্ট অফ অ্যাপিলে বাড়লে সুপ্রিম কোর্টে বাড়বে। পজিটিভ ডিসক্রিমিনেশন আমাদের দেশেও এটা আছে ফিমেল ইয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ ডিসক্রিমিনেশন এটা সব দেশেই অ্যালাউ করে। যেমন তোমার ধরো যে তুমি যদি ইংল্যান্ড থেকে অ্যাপ্লাই করো কোনো একটা ইউনিভার্সিটিতে, তাহলে যদি ওইখানে 2-1 চায়, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে 2-2 দিয়েও এখানে ঢোকা যাবে। কারণ তারা জানে যে এখানে তোমার মানে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওই নাম্বারটা পাওয়াই ডিফিকাল্ট হয়ে যায়। যদি অক্সফোর্ডে ঢোকার জন্য বা ক্যামব্রিজে ঢোকার জন্য 3টা এ লেভেলস লাগে, কিন্তু এশিয়ার কান্ট্রিগুলোর জন্য হয়তো 2টায় 1টা বিতেও তারা নিতে পারে, কারণ তারা জানে যে ওইখানেই স্কুলে পড়ে 3টা এ পাওয়া সহজ। কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে 3টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দিয়ে 3টাতে এ পাওয়া ডিফিকাল্ট। এটা কোন ধরনের ডিসক্রিমিনেশন? পজিটিভ ডিসক্রিমিনেশন করা যেতে পারে। আচ্ছা, আর 2টা পয়েন্ট আমরা দেখলে আজকে কমপ্লিট হয়ে যাবে এখানের মধ্যে। তাহলে the assertion is that within the traditional jurisprudence some writers claim the title of objective science of generalizations that have been assertions from the masculine mode of thought, and some feminist scholars claim that such prevailing positions are not objective but only limited and biased. Hence any perspectives arrived are only partial. ঠিক আছে, যে আমরা যদি দেখি যে পার্সপেক্টিভটা শুধুমাত্র হচ্ছে গিয়ে পার্শিয়াল পার্সপেক্টিভ। All scholars must recognize the embodiment of their own assumptions within the specific historical context. ঠিক আছে, তার মানে এখানে যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে যে তোমার এপিস্টেমোলজি অফ জুরিসপ্রুডেন্স, মানে জুরিসপ্রুডেন্সে যে মানে ওয়ার্ডিং গুলা ব্যবহার করা হয়, হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডিং গুলোও চেঞ্জ করতে হবে। ওই যে যেরকম ভাবে রিজনেবল ম্যানের জায়গায় আসবে হচ্ছে রিজনেবল পার্সন, ওই জিনিসগুলো চেঞ্জ হবে, ওই তোমার ওয়ার্ডিং গুলোও চেঞ্জ করতে হবে এখানে। এখন তো জেনারেলাইজেশন হয়ে গেছে, ওটা তো ঢুকানোই মানে ওটা তো তোমার সব ওয়ার্ডিংও হয়ে গেছে হচ্ছে মেইলদের মাধ্যমে। তাহলে একটা জিনিস আমরা এখানে দেখে ফেললাম, আমাদের এই পয়েন্টটা হয়ে গেছে। এখন আমরা দেখি ভেরিয়াস টাইপস অফ এফএলটির মধ্যে, আমাদের জাস্ট 5 মিনিট লাগবে, আমরা লিবারালটা এটা দেখে ফেলি আর কালচারাল। লিবারাল পার্সপেক্টিভ, আর এইটা তো গ্রুপে দিয়ে দিতে হবে এই স্লাইডটা। তাহলে লিবারাল ভিউ, তাহলে লিবারাল ভিউতে যেটা ডিমান্ড করে তারা সেটা হচ্ছে যে the principal aim of liberal view of law is to uphold the rule of law. আমরা চাই যে ল ইকুয়ালি ট্রিটমেন্ট করবে হচ্ছে মেল এবং ফিমেলকে, আমরা এক্সট্রা কোনো প্রেফারেন্স চাচ্ছি না, আমরা ডিফারেন্ট এটা আমরা বলতেছি না। that all people are equal before the law. On this view the law is neutral and impartial among persons. এই লিবারাল ভিউর কথাটা বলছে হচ্ছে উলস্টন ক্রফট, যিনি ধার করছে তার মানে কনসেপ্টটা ফ্রম জন স্টুয়ার্ট মিল। The aim of much early second wave feminist ছিল হচ্ছে যে শুধু এই জিনিসটা এনশিওর করা যে আমাদেরকে জাস্ট ইকুয়াল অপরচুনিটিটা দিয়ে দেওয়া হোক, আর কিছু লাগবে না। তাহলে ইউজ অফ ল ইজ therefore a vital reform tool. If law is the liberal tradition is to bring justice, fairness and equality to all and freedom of the individual, liberal feminists show how law is failing to live up to the own standards of justice and fairness.
তার মানে ল আমাদের মানে ইকুয়ালি অ্যাপ্লাই করা হয় না, ল হচ্ছে ডিসক্রিমিনেটরি, লটা হচ্ছে ডিসক্রিমিনেট করতেছে হচ্ছে তোমার ফিমেলদের। ল ক্যান বি ইউজড through better interpretation of new legislation to reform existing law to live up to the own liberal standards. যেসব ল হচ্ছে ডিসক্রিমিনেটরি ওইসব ল গুলো এমন ভাবে তৈরি করা হোক যেন এটা মেল এবং ফিমেলকে ইকুয়ালি ট্রিট করে। তাহলে লিবারাল থিওরি আমরা বলতে পারি যে দিস অ্যাপ্রোচ মেন্ট দ্যাট ওমেন শুড বি গিভেন দ্য সেম রাইটস এন্ড এন্টাইটেলমেন্টস, given women equal treatment, dispense justice even-handedly, and try to live up to the ideal and neutrality. এটা হচ্ছে তাদের মেইন অবজেক্টিভ। ঠিক আছে, লিবারালদের তাহলে দেখো যে মেইন অবজেক্টিভটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। সেম রাইটস থাকবে, সেম এন্টারটেনমেন্ট থাকবে, তাহলে সেম প্রপার্টি সে কিনতে পারবে, গিফট হিসেবে দিতে পারবে, বিক্রি করতে পারবে, সেম জবে সে ঢুকতে পারবে, সেম এডুকেশন সে নিতে পারবে, এবং যখন কোনো সিমিলার বিচার পাওয়ার তার অধিকার আছে, হ্যাঁ, ইকুয়াল ট্রিটমেন্ট পাওয়ার তার অধিকার আছে, এই জিনিসগুলা তার ইকুয়াল থাকবে। এখন লিবারালদের সাকসেস যদি আমরা দেখি যে একটা কেসের নাম হচ্ছে রিড অ্যান্ড রিড। তাহলে রিড অ্যান্ড রিড কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে একজন পার্সন যদি মারা যায়, এক্স যদি মারা যায়, তাহলে তার প্রপার্টি শুধু ছেলেরা পাবে, ওয়াই পাবে শুধু সান, কিন্তু ডটার পাবে না। তাহলে এটা কি ঠিক হবে? তাহলে এটাই তো চাচ্ছে এরা, এটাই তো বলতেছে যে মানে এক্স যদি মারা যায়, এক্স যদি ফাদার হয় বা মাদার হয়, তার প্রপার্টি পাবে তার সন্তানরা পাবে, চিলড্রেন পাবে। এখন যদি আইনে বলা থাকে যে চিলড্রেন পাবে, কিন্তু শুধু যদি সানদেরকে দেওয়া হয়, অথবা আইনেই যদি বলা থাকে যে শুধু সানদেরকে দিতে হবে, তাহলে তো লটা হয়ে গেল হচ্ছে ডিসক্রিমিনেটরি। আমরা তো চাচ্ছি এই লগুলোকে বাদ দেওয়া হোক। ব্যাপারটা কি বুঝা গেছে জিনিসটা? এটাকে বাদ দেওয়া হোক। ক্লিয়ার না জিনিসটা? তাহলে একটা পার্সন মারা গেলে তার সানও প্রপার্টি পাবে প্লাস ডটারও প্রপার্টি পাবে। তারপরে ক্রাইম অ্যান্ড কোর্টস অ্যাক্ট 2013, এখানে যেটা 2013 সালে পার্লামেন্ট আইন চেঞ্জ করে বলে দিয়েছে যদি একই পজিশনের জন্য মেল এবং ফিমেল সিমিলার কোয়ালিফাইড হয়, তাহলে কাদেরকে নেওয়া যাবে? ফিমেলটাকে নেওয়া যাবে, মেলটাকে বাদ দিয়ে। তাহলে এটা হয়ে গেল কি লিবারালদের একটা অ্যাচিভমেন্ট, ঠিক না? এখন তো মানে ইউরোপের কান্ট্রিগুলোতে সেম, ছেলে মেয়ে সবাই সমান পাবে। আর ইসলামে যে জিনিসটা বলা হয় যে মেলরা পাবে ফিমেলের ডাবল, এটা আবার কিন্তু তোমার মানে ফিমেলরা তো আবার প্রপার্টি পাবে হচ্ছে তার ফাদারের কাছ থেকেও প্রপার্টি পাবে। তো মানে তোমার মানে সাকসেশনের দিক থেকে দেখা যায় কি যে মোটামুটি ভাবে সে হাজবেন্ডেরও প্রপার্টি পাচ্ছে, প্যারেন্টসেরও প্রপার্টি পাচ্ছে। তো এভারেজ করলে দেখা যায় যে সিমিলার টাইপেরই আসে। আর ইসলামে যে বলতেছে ডাবল পাবে, ইসলামের রেসপন্সিবিলিটি মেনটেনেন্সের কার দায়িত্ব? টাওয়ার দেওয়ার কার দায়িত্ব? তো যদি এতগুলো দায়িত্ব তার থাকে মেনটেনেন্সের, এখানে তো ওমেনের কাজ করাই লাগবে না, তাহলে তো তার ক্ষেত্রে প্রপার্টি ইনহেরিটের ক্ষেত্রে বেশি থাকবে। ইসলাম অন্যভাবে ইকুয়ালিটিটা এনশিওর করেছে। কারণ ইসলাম বলতেছে একটা ওমেন যদি চাকরিও করে, সে যদি তার হাজবেন্ডের থেকে 10 গুণও ইনকাম করে, তাও তাকে 1 টাকাও সংসারে দেওয়া লাগবে না। তার হাজবেন্ডের রেসপন্সিবিলিটি হচ্ছে মেনটেন দ্য ওয়াইফ। তাহলে ইসলাম ভালো করছে না? ওদিক থেকে কিন্তু ইকুয়ালিটি করতেছে, তার তো মেনটেনেন্সের কোনো দায়িত্ব নেই। বুঝে গেছে জিনিসটা? এখন ক্রিটিসিজমস, লাস্ট পয়েন্ট আর কি, ক্রিটিসিজমস অফ লিবারালস। লিবারালসদের ক্রিটিসিজম হিসেবে আমরা যেটা বলতে পারি যে many saw it as women having to become like men, যে অনেকে মনে করে যে তুমি মানে আসলে তো ইকুয়াল না, অনেক ডিফারেন্সেস তো আছে সব কিছুর দিক থেকে, তাহলে এটা তো মানে আলটিমেটলি তাদের জন্য বেনিফিশিয়াল হবে না। আর সে যদি এটা বলে তাহলে তো সে ওই যে আমরা দেখে আসছি যে তোমার
ওই যে তোমার শক ইনডিউসড মিসক্যারেজ সেটা ক্লেম করতে পারবে না, ঠিক না? ওটা সে ক্লেম করতে পারবে, সে তো বলতেছে আমাকে ইকুয়াল ট্রিটমেন্ট করলেই হবে, ওটা তো স্যার সে আর ক্লেম করতে পারবে না। তার মানে যেসব জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে, তাহলে তোমাকে সেক্সুয়াল অ্যাসল্টের জায়গায় ওটাকে কি হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে? ওটা ব্যাটারি হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ তুমি তো বলতেছো ইকুয়াল। তাহলে একটা ম্যানকে টাচ করলে যদি ব্যাটারি হয়, ঘুষি মারলে ব্যাটারি হয়, ওটাও ব্যাটারিই হবে, ওটাকে আর সেক্সুয়াল অ্যাসল্ট নাম দেওয়া যাবে না। তাহলে তুমি যদি ইকুয়ালি বলো, তাহলে এখানের মধ্যে তোমার মানে কিছু লয়ের মাধ্যমে দেখা যাবে যে ডিসক্রিমিনেশন হয়ে যাবে এখানে। তুমি যদি ইকুয়ালি বলো, তাহলে তোমার লস অফ কন্ট্রোল ডিফেন্সের ক্ষেত্রে সাডেন এন্ড টেম্পোরারি লস অফ সেলফ কন্ট্রোলই হতে হবে, টাইম গ্যাপ থাকলে তুমি পাবা না। তুমি তো বলতেছো তুমি কার মতো, মেইলের মতো, তো মেইলরা সাডেনলি টেম্পার লুজ করে, এই জন্য ডিফেন্স পায় লস অফ কন্ট্রোল বা প্রভোকেশন। তো তুমিও তো বলতেছো তুমি সেম, তাহলে তোমার ক্ষেত্রে এটা হতে হবে। তুমি তখন আর এটা হবে না, তুমি বলতে পারবে না যে তুমি ডিফারেন্ট, কারণ তুমি তো আগেই বলে নিছো যে তুমি সেম। বুঝা গেছে? তার মানে আর্মিতে যখন নেওয়া হবে, মেইলের জন্য যে ফিজিক্যাল ইয়াগুলা দিবে টেস্ট, ফিমেলের জন্য দিবে, এটা কি সম্ভব হবে? সবগুলো তো সম্ভব হবে না। তুমি তো বলতেছো সেম, তাহলে তো সেম ভাবেই তাকে ইয়ে করতে হবে, ঠিক না জিনিসটা? তাহলে ক্রাইটেরিয়া তো আলাদা হওয়া উচিত। তাহলে এখানে তো আমরা দেখতেছি যে ফান্ডামেন্টাল মিস্টেক করে বসে আছে লিবারেলসরা, তারা বলে হচ্ছে মেল আর ফিমেল সব দিক থেকে সেম, আসলে তো সেম না। যেমন প্রেগন্যান্সির বিষয়টা আলাদা, হ্যাঁ, এবং আরেকটা ক্রিটিসিজম প্রেগন্যান্সির বিষয়টা যেটা বললো মেহজাবিন, যে এখানে তো একটা ঝামেলা থেকেই যাবে যে প্রেগন্যান্সির কারণে তাহলে তো সে ছুটি নিতে পারবে না, কারণ বলবে যে আমি তো মেইলকে কখনোই ছুটি দেই না 3 মাসের বা 6 মাসের, ম্যাটারনিটি লিভ তুমি পাবা না। তো যদি তুমি সেম বলো, সে বলতেছে যে আমি কোনো ডিসক্রিমিনেশন করতেছি না, আমার যদি মেইল এমপ্লয়িটাও প্রেগনেন্ট হতো তাকে আমি ছুটি দিতাম না, আমি ইকুয়াল ট্রিটমেন্ট করি, নো ম্যাটারনিটি লিভ ফর মেল এন্ড ফিমেল, সে ল তৈরি করে রাখছে এমপ্লয়ার যে কাউকে ম্যাটারনিটি লিভ দেওয়া হবে না। তো আমার তো ল তো সেম করে রাখছে এখানে, এটা তো হবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এখানে ডিফারেন্সেস আছে। প্রেগন্যান্সি ছাড়া আর কোনো ইস্যু আছে যেটাতে কি এই যে লস অফ কন্ট্রোল আমরা বললাম, আরো অনেক কিছু আছে যে ফিমেলদের হ্যাঁ ইকুয়ালিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কি বলো? তাই নাকি? মানে তাহলে চেঞ্জ হলে হচ্ছে অবশ্যই, তাহলে তো এটা তো ঠিক, এগুলো তো তোমার তাহলে তো মানে আস্তে আস্তে সোসাইটি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট তো করে নিচ্ছে দেখা যায়। আর আরেকটা ক্রিটিসিজম হচ্ছে যে এই যে লিবারেলদের যে সাকসেস, তারা বলতেছে যে আমরা মেল এবং ফিমেলের উত্তরাধিকারের মধ্যে সেমটা নিয়ে আসছি, এটা কি আসলে লিবারেলের মানে লিবারেল ফেমিনিস্টদের সাকসেস না লিবারেলিজমের সাকসেস? এটাও তো একটা কোয়েশ্চেন। কারণ লিবারেলরা কি চায়? ইকুয়ালিটি। তো তারা সবকিছুর মধ্যে ইকুয়ালিটি চায়, রেস, কালার, জেন্ডার, রিলিজিয়ান, সবার ইকুয়ালিটি। তো লিবারেলরা কিন্তু মেল ফিমেলেরও ইকুয়ালিটি চাচ্ছে। তাহলে যে জিনিসটা লিবারেল ফেমিনিস্টরা বলতেছে তাদের অ্যাচিভমেন্ট, আসলে এটা হতে পারে লিবারেলিস্টদের অ্যাচিভমেন্ট, এটা হতে পারে না? এটা আমরা বলতে পারি যে রিড ভার্সেস রিড কেসটা আমরা বলতে পারি যে এটা তো লিবারেলিস্টদের অ্যাচিভমেন্ট, এটা ফ্রিডমটা এনশিওর হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা অল্প একটু বাকি আছে, আমার মনে হয় নেক্সট ক্লাসে আমাদের পার্ট এটা শেষই হয়ে যাবে, কারণ আমাদের ফেমিনিজমটা হয়ে গেলে শুধু এটার অ্যানসারটা আমরা কিভাবে করব ডুলগেরিও কেসটা দিয়ে, এটা আমরা দেখে ফেলবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কালচারাল 5টা লিখবা, হ্যাঁ ক্রিটিসাইজ করে তারপর হচ্ছে র্যাডিক্যাল ক্যাম্প, হ্যাঁ তারপর ওদেরকে ক্রিটিসাইজ করে ব্ল্যাক, তারপর পোস্টমডার্ন। মানে এই যে 5টা স্কুল, তারা ডুলগেরিও কেসটাকে কিভাবে দেখবে, অ্যাবর্শনের রাইটটাকে কিভাবে দেখবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। এবং অ্যাবর্শনের রাইটটা তো আমেরিকাতে এখন আর মানে আইনগতভাবে নাই,
ওই জিনিসগুলো আমরা এখানের মধ্যে ইনক্লুড করব।